This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আর এই মুহূর্তে গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কি ঘটলো সারা দিন প্রথমেই নজরে জেলা। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের সাজা ঘোষণা, মৃত্যু কারাদণ্ডের নির্দেশ বারাসত আদালতের পক্সো ছাড়াও ধর্ষণ ও খুনে ধারায় সাজা ঘোষণা। আদালতে টোটো চালকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। 7 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে সাজা ঘোষণা। মিড ডে মিলে পচা মাংস রান্নার অভিযোগ, দুর্গন্ধেই অসুস্থ একাধিক পড়ুয়া। অভিযোগ তুলে স্কুলে তুমুল বিক্ষোভ, ব্যাপক উত্তেজনা আসানসোলের জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। একের পর এক ছাত্রী বমি করতে শুরু করে, পচা মাংসের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। বসিরহাটে তৃণমূল সিপিএম সংঘর্ষে তুলকালাম, পাড়া সমাধান কর্মসূচি ঘিরে ঝামেলা, কমিটির সভাপতি কে হবে তা নিয়ে বচসা সংঘর্ষ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। বহিরাগত এনে কমিটি করার চেষ্টা তৃণমূলের, পাল্টা অভিযোগ সিপিএম এর, বাধা দেওয়ায় গন্ডগোল, দাবি বামেদের। কচুয়া শরৎনগরে একই অবস্থা, পাড়া সমাধান কর্মসূচি ঘিরে উত্তেজনা, সিপিএম ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। কচুয়া গ্রাম পঞ্চায়েতে পাড়া সমাধান ক্যাম্পের সভাপতি নির্বাচন ঘিরে দুপক্ষের সংঘর্ষ। স্বরূপনগরের বিধায়ক জয়েন্ট বিডিওকে আটকে বিক্ষোভ ও হেনস্থা। গাড়ির তেলের ট্যাঙ্কে কেজি কেজি রূপোর গয়না ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে অভিনব কায়দায় রূপো পাচারের চেষ্টা বানচাল বিএসএফ এর। গ্রেফতার পাচারকারী, উদ্ধার 27 লক্ষ টাকা মূল্যের রূপোর গয়না। আমি মঞ্জিরা, শুরু করছি আজকের ডাবল স্পেশাল, অর্থাৎ হাজার খবরের ভিড়ে যে খবর একেবারে স্পেশাল, তথ্য নির্ভর জোড়া খবর, যা হয়তো খুব গুরুত্ব দিয়ে ভাবেননি আপনি। আপনার চোখের আড়ালেই থেকে গেছে এমন তথ্য যা আপনার জানা প্রয়োজন। দেখুন আর জানুন সেই খবর। আজকের স্পেশাল কোন খবর? আমাদের প্রথম স্পেশাল বিপর্যয়ের বান, আজকের প্রথম স্পেশাল। এবং আজকের দ্বিতীয় স্পেশাল হচ্ছে গণেশ পুজোয় অসুর। এই কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে মুম্বাইতে গণেশ পুজো হচ্ছে, আপনারা জানেন, এবং তাকেও টার্গেট করছে পাকিস্তান। অবশ্যই সে কথা আপনাদেরকে জানাবো, এবং আমাদের প্রথম ইস্যুর ক্ষেত্রে অবশ্যই দেখাবো যে জম্মু কাশ্মীরের কি ভয়ঙ্কর অবস্থা। বলা ভালো, বর্ষা ভালো হলে চাষ ভালো হয়, ধান উৎপাদন ভালো হলে দেশের জিডিপি বাড়ে। কিন্তু এবার বর্ষা রাক্ষসে চেহারা নিয়ে হাজির। সবজি পচে যাচ্ছে, পটল থেকে বেগুন সবই সেঞ্চুরি হাঁকিয়েছে। ধানের চারাও পচার উপক্রম। দেশ জুড়ে বন্যার বিপর্যয়, যেন বিপর্যয়ের বান ডেকেছে। প্রবল বৃষ্টিতে উত্তর ভারত জুড়ে শুধুই দুর্যোগের ছবি। ফুসছে চন্দ্রভাগা, তাওয়াই, বিতস্তা, হরপা বানে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। বৈষ্ণোদেবীতে ধস, মৃত 32 পুণ্যার্থী। রাক্ষসে বিপাশা, ধ্বংসের ছবি মানালিতে। হিমাচলের জলে ডুবেছে পাঞ্জাব। বিপদ সীমার উপরে যমুনার জল, এবার ভাসতে পারে রাজধানী দিল্লিও। আজ দিনভর প্রবল বৃষ্টি তেলেঙ্গানায়, ফুসছে গোদাবরী। এই পরিস্থিতি হলো কেন? প্রাথমিকভাবে কাঠগড়ায় প্রবল বৃষ্টি। জম্মুর উধামপুরে একদিনে 630 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 630 মিলিমিটার কতটা বৃষ্টি বেশি, মানে কতটা বেশি বৃষ্টি বলুন তো? একটা উদাহরণ দিই, কলকাতায় অগস্টে বৃষ্টি হয় 372 মিলিমিটারের আশেপাশে গোটা মাসে। তারও প্রায় দ্বিগুণ পরিমাণ বৃষ্টি একদিনে হয়েছে উধামপুরে। জম্মুতেও প্রায় 1 মাসের বৃষ্টি হয়েছে একদিনে। 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 380 মিলিমিটার। জম্মু কাশ্মীর হিমাচল জুড়ে একটানা বৃষ্টি হয়েছে, তার জেরেই ফুলে ফেপে উঠেছে নদী। বিজ্ঞানীরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে অল্প সময়ে বেশি বৃষ্টির প্রবণতা বেড়েই চলেছে। ওয়ার্ল্ডের একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, তার ইম্প্যাক্ট এই থার্ড পোল অফ দ্য আর্থ লাস্ট 30 ইয়ার্সের ডেটা ভিত্তিতে দেখা গেছে যে এই থার্ড পোলে টেম্পারেচার অনেকটাই বেড়েছে, এবং শুধু টেম্পারেচার নয়, যে রেনফল প্যাটার্ন সেটাও পরিবর্তন হয়েছে।
এই অবস্থায় আমাদের সরকারের, আমাদের প্রশাসনের কি করা উচিত ছিল? জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া। সেটা যে হয়নি, ধ্বংসের এই ছবি তারই তো প্রমাণ। উল্টে কি হয়েছে? নদী দখল হয়ে গিয়েছে। সরু নদী আগের মতো জল ধরতে আর পারছে না। লক্ষ লক্ষ গাছ কাটা হয়েছে পাহাড়ে ইচ্ছে মতো। 4 ধামের মতো চওড়া হাইওয়ে প্রজেক্ট হচ্ছে, আর তার ঠেলা টের পাচ্ছেন পাহাড়বাসী। পাহাড়ি নদীতে অজস্র জলবিদ্যুৎ প্রকল্প, বেআইনি খাদানের রমরমা, সবই হচ্ছে প্রকৃতিকে আঙুল দেখিয়ে। তারই প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। তা সে উত্তরাখণ্ডের ধারালি হোক বা হিমাচলের মানালি। একটা ছবি দেখাই আপনাদের, চলুন ভার্টিক্যাল ওয়ালে আপনাদের একটা ছবি দেখাই। দেখুন এইখানে যা অবস্থা, আমি একটুখানি পিসিআরকে বলবো একটু ক্লোজ করতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন 2022 সালে একটা ছবি দেখানোর চেষ্টা করছি, যেখানে এই হোটেল পুরোটা দেখা যাচ্ছে একদম ওপরে। 2023-এ দেখুন নদী কিন্তু অনেকটাই কাছে চলে এসছে। আর 2023-এ দেখুন, 2023-এ পুরোটা ভেসে গেছে। এটা যদি একটু ভালো করে আপনাদের বোঝাই, তার মানে হচ্ছে যে নদীর জায়গাটাই আসলে ব্লক করেছিল মানুষ। নদী তারপর 2025 সালে বুঝিয়ে দিল যে আসলে এই জায়গাটা আমার। প্রকৃতি নিজের জায়গাটা নিজে বুঝিয়ে দিল, যেটা কিন্তু আগে থেকেই ইঙ্গিত ছিল। মানুষ ইচ্ছে করে এই কাজগুলো করেছিল। নদীর গায়ে হোটেল বানানোর প্রতিশোধ কিভাবে নিচ্ছে প্রকৃতি, সেই কথাটাই আপনাদেরকে দেখালাম। মানালির এই রিসর্ট নদী থেকে বেশি দূরে নয়। 2022 সালে নদী থেকে ঠিক এতটা দূরে ছিল রিসর্টটা, যেটা আপনাদেরকে দেখালাম। 2023 সালে সেটাই অন্যরকম। আর আজকের ছবিটাও আপনাদেরকে দেখালাম, মানে একেবারে ভেঙে গিয়েছে রিসর্টের অংশ, নিজের জায়গা দখল করছে বিপাশা নদী। বিশেষজ্ঞরা তাই বলছে, এরকম উদাহরণ কিন্তু আরও রয়েছে। নদী খাতে হোটেল বাড়ি ভয়াল হরপাবান নামার পর তার মাসুল গুনেছিল উত্তরাখণ্ডের ধরালি গ্রাম। যারা নিখোঁজ হয়েছিলেন তারা এখনো নিখোঁজ। 30 থেকে 40 ফিট কাদা পাথরের নিচে বন্দী। নদীর পারে হোটেল বানিয়ে ব্যবসা। আবার শিক্ষা দিল প্রকৃতি। জম্মু থেকে হিমাচল হয়ে পাঞ্জাব, সর্বত্র নদী পাড়ের ধ্বংসের ছবি। যেমন হিমাচলের বিখ্যাত শিরার রিসর্ট মানালি হাইওয়ের পাশে। প্রথমে রাস্তা খুবলে নিয়েছে আগ্রাসী নদী, আস্তে আস্তে হাত বাড়িয়েছে রিসর্টের দিকে। নামি দামি রিসর্ট ফাঁকা করে পালিয়েছেন সবাই। যে কোনো সময় প্রাসাদোপম রিসর্ট তলিয়ে যেতে পারে বিপাশা নদীতে। বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে মানালির এই হোটেলও। সামনে দেওয়ালটুকুই বেঁচে, বাকিটা নদী গর্ভে। 2023-এ বড়সড় বন্যার মুখে পড়েছিল গোটা হিমাচল। কুলু মানালি ক্ষেপে উঠেছিল বিপাশা। তখনও আস্ত হোটেল নদীতে তলিয়ে যেতে দেখেছে মানালি, তবুও শিক্ষা হয়নি। সাক্ষী 2025। পাঞ্জাবের মাধোপুরে এই বাড়িটিও নদীতে তলিয়ে গিয়েছে। সেনা তৎপরতায় রক্ষা 25 জনের, 22 সিআরপিএফ জওয়ান, 3 নাগরিক। উদ্ধারের মধ্যেই নদীতে ভেঙে পড়ে বাড়িটি। তারপরও উদ্ধার কাজ চালিয়ে যায় সেনা। প্রতিটি ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, এই বিপর্যয়ের দায় কি মানুষের নয়? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নদী আপন বেগে পাগল পাড়া। লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, কিন্তু উন্নয়নের ঠেলায় নদী আপন বেগ হারিয়ে ফেলছে। আঁকে বাঁকে চলার সুযোগ কেড়ে নিয়ে নদীকে শিকল পরানো হয়েছে। স্বাধীন নদী এখন পরাধীন। কিন্তু যখনই তেরে বৃষ্টি হচ্ছে, তখনই দুকুল ভাসাচ্ছে নদী। পাহাড় হলে হরপাবান নামছে। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি, হোটেল, আস্ত গাড়ি। অপরিকল্পিত বেলাগাম উন্নয়ন না হলে এই ক্ষতি এতটা ক্ষতি হতো কি? ধরালির ক্ষেত্রে পুরোটাই হচ্ছে অ্যালুভিয়াল ফ্যানে, এটা নদীর কনফ্লুয়েন্সে, ক্ষীরগঙ্গা এবং ভাগীরথী নদীর কনফ্লুয়েন্সে পুরোটাই হচ্ছে আপনার মানে কোয়াটারনারি একটা ফ্যান, অ্যালুভিয়াল ফ্যান। তার উপরে যদি এইরকমের সেটেলমেন্ট তৈরি হয়, হোটেল, ঘর বাড়ি, রাস্তাঘাট, তাহলে আমরা তো এই ধরনের হ্যাজার্ডকে ইনভাইট করছি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা আমরা বলতে চাইছি, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট না করে যদি এই বড় বড় প্রজেক্টসগুলোকে আমরা এক্সিকিউট করি, তাহলে আমরা তো হ্যাজার্ডের ইন্টেন্সিটি বা রিস্ক যে ম্যাগনিটিউডটাকে আমরাই তো বাড়িয়ে তুলেছি। জনতা থেকে প্রশাসন আদৌ শিখবে কি? যমুনোত্রীর কাছে উত্তরকাশীর গ্রাম ভাসছে জলে ডুবে, একাধিক বাড়ির একতলা পুলেও জল উঠছে। আশঙ্কার কথা কি জানেন? নতুন রিপোর্ট বলছে গঙ্গোত্রী হিমবাহ দ্রুত গলছে, ফলে সামনে তো আরো বিপদ। বলে প্রায় 46,000 গ্লেসিয়ার্স রয়েছে।
এবং যে সমস্ত গ্লেসিওলজিস্টরা রয়েছেন এবং সায়েন্টিস্টরা রয়েছেন, জিওমরফোলজিস্ট, হাইড্রোলজিস্ট, হাইড্রোলজিস্টরা, তারা তাদের গবেষণা পত্রিকায় দেখিয়েছেন যে এই প্রত্যেকটা গ্লেসিয়ার্স যে দ্রুত হারে কি হচ্ছে না রিট্রিট করছে, পেছনের দিকে সরে যাচ্ছে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমেব দেব সর্বকার্যেষু সর্বদা। আজ গণেশ চতুর্থী। একটা সময় ছিল গণপতি আরাধনা শুধু বম্বে মানে আজকের মুম্বাইতেই হতো। এখন বাংলাতেও পাড়ায় পাড়ায় গণেশ পুজো। শাসক এবং বিরোধী শিবিরের নেতাদের ব্যস্ততা, মণ্ডপে মণ্ডপে রাজনৈতিক তরজাও চলছে। গণেশ চারিদিকে এখন দেখছি সর্বত্রগামী। কাল থেকে আমিও মানে উৎকণ্ঠার মধ্যে আছি, আবার আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে। অন্তত তৃণমূলের আমলে পুজোর এত দুর্দান্ত প্রভাব। গত বছর দেখলাম হঠাৎ শিব পুজোর দিন বিশাল শিবের মূর্তি, আগে কোনোদিন দেখিনি ছোটবেলায়। আমাদের কারোর সাথে বিরোধ নেই তো, ভগবান রাম আমাদের হৃদয়ে থাকবে। গণেশ যে কোনো পুজোর আগে হিন্দু শাস্ত্র অনুযায়ী সবার আগে সিদ্ধিদাতার পুজো হয়, আমরা গণেশের পুজো করি। বাঙালির তো কারোর সাথে বিরোধ নেই। এবার ডাবল স্পেশালে আপনাদের নিয়ে যাব একেবারে মহারাষ্ট্রে। মুম্বাইয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু অবশ্য লালবাগের রাজা। দেখাবো বাণিজ্যনগরীর সবচেয়ে ধনী গণপতি, সবচেয়ে উঁচু গণেশ মূর্তির ঝলকও। লালবাগের রাজা, মুম্বাইয়ের সবচেয়ে বড় গণেশ পুজো এবার 92তম উদযাপন। বাণিজ্যনগরীর সমস্ত শিল্পপতির পা পড়ে এই পুজোয়, বাদ যান না আম্বানিরাও। বুধবার দুপুরেই ভিড় উপচে পড়ছে। রোজ অন্তত 1,03,000 দর্শনার্থী ভিড় হয় এই পুজোয়। सुबह 5 बजे आए थे। हर साल आते हैं? हाँ, हर साल आते हैं। सुबह में 4:30 बजे। हर साल आते हैं यहाँ पे? 5 साल से आ रही हूँ। 5 साल। লালবাগের রাজার পরই ভিড়ের নিরিখে চলে আসবে মা তুঙ্গার পুজো। বলা ভালো মুম্বাইয়ের সবচেয়ে ধনী গণপতি বাপ্পা। 267 কেজি সোনার অলংকার দিয়ে সাজানো হয়েছে গণপতিকে। 350 কেজি রূপো দিয়ে সাজানো বাপ্পার সিংহাসন। শুধু সোনারই বাজার মূল্য প্রায় 70 কোটি টাকা। দিনভর 24 ঘন্টা যখনই যাবেন তখনই প্রসাদ পান দর্শনার্থীরা। মুম্বাইয়ের খেতওয়ারি এলাকার পুজোতেই শহরের সবচেয়ে উঁচু গণেশ মূর্তির পুজো হচ্ছে। 40 ফুট উঁচু মূর্তি। 3 থেকে 4 মাস ধরে তৈরি হয়েছে এই গণেশ মূর্তি। মণ্ডপে চিত্রিত হয়েছে গণেশের আনন্দময় জগৎ। থিম পুজোর ছোঁয়া গণেশ পুজোতেও। মুম্বাইয়ের খেতওয়ারির 12তম লেনে তৈরি হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। পুনের রাস্তায় সকাল থেকেই শোভাযাত্রা। গণপতি মণ্ডপের পথে গানে বাজনায় মশগুল আয়োজকরা। দক্ষিণ ভারতেও গণেশ পুজোয় জোয়ার। চেন্নাইয়ের মান্নালি এলাকাতেও ধুমধাম করে গণেশ চতুর্থী পালিত হচ্ছে। 7,500 বই দিয়ে তৈরি হয়েছে গণেশ মূর্তি। তামিলনাড়ুরই রক কোর্টে মাটি থেকে 273 ফুট উঁচুতে মন্দির। সেই মন্দিরেও ধুমধাম করে হচ্ছে গণেশ পুজো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কথাই বলে খলের ছলের অভাব হয় না। ঠিকই ধরেছেন, আমাদের প্রতিবেশী পাকিস্তানের কথা এর মধ্যেও বলতে হচ্ছে আমাদের। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে মহারাষ্ট্রের গণেশ পুজোর বড় মণ্ডপ ISI এর টার্গেট হতে পারে। ISI পাকিস্তানের গুপ্তচর সংস্থা। সূত্রের খবর, জৈশ-ই মোহাম্মদ, লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠনকে সক্রিয় করেছে এই ISI। সতর্ক প্রশাসনও। গণেশ পুজো উপলক্ষে মহারাষ্ট্র জুড়ে তাই মোতায়েন 17,000-এরও বেশি পুলিশ। অপারেশন সিঁদুরে ভারতের কাছে চর খেয়েছে পাকিস্তান। জঙ্গি ঘাঁটি চূর্ণ, বায়ুসেনা ঘাঁটিও বিধ্বস্ত। এখনো রহিম ইয়ার খান, নূর খান এয়ারবেস থেকে বিমান ওড়াতে পারেনি পাকিস্তান। पाकिस्तान का रहीम यार खान एयरबेस है, पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। কোমায় থাকলেও চৈতন্য হলো না পাকিস্তানের। সামনাসামনি না পেরে জঙ্গিদের সক্রিয় করছে আসিম মুনিরের দেশ। সূত্রের খবর, ISI এর লক্ষ্য নাগপুরের RSS এর সদর দফতর। গণেশ পুজোতেও কুনজর।
গণপতি বন্দনায় প্রতিবারই সক্রিয় থাকে মহারাষ্ট্র পুলিশ। গোয়েন্দা বার্তা পেয়ে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন 17,000 পুলিশ। গণেশ বিসর্জনের দিন নিরাপত্তা আরও কঠোর করা হবে, নামানো হবে আরও পুলিশ। সন্দেহজনক বা অবাঞ্ছিত জিনিস দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে। পাকিস্তানকে সবক শেখাতে তৈরি গোটা মহারাষ্ট্র। ছাত্র বিক্ষোভে তপ্ত ঢাকার রাজপথ। একাধিক দাবি নিয়ে লং মার্চের ডাক দেয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের বাসভবন যমুনার দিকে ছাত্ররা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। রণক্ষেত্র চেহারা নেয় শাহবাগ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করা হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয়, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। মাছ নিয়ে বিবাদের জের উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে খুন পরিযায়ী শ্রমিক। সহকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। গত 3 দিন ধরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দা লোকমান শেখের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ একটি জঙ্গল থেকে ওই ব্যক্তি দেহ উদ্ধার করে পুলিশ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।